ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজের মূলনীতি। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে অধ্যায় 2 স্থির তড়িৎ নিয়ে আমরা ইতিপূর্বে 2টি লেকচার দিয়েছি। আজকের লেকচারে নতুন আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব ধারক নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা তড়িৎ ধারক কি সেই বিষয়টি জেনে নেব। প্রথমে আমরা আসি তড়িৎ ধারক। তড়িৎ ধারক, তড়িৎ ধারক কি? তড়িৎ ধারক হলো একটি যান্ত্রিক কৌশল মাত্র দুটি পরিবাহীর মাঝখানে অন্তরক পদার্থ রেখে এর মধ্যে আধান রূপে সঞ্চিত শক্তি অর্থাৎ শক্তি সঞ্চয় করার যে কৌশল, এই কৌশল বা পদ্ধতিকেই বলা হয় তড়িৎ ধারক। আমি আবারও বলি, দুটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে কোনো অন্তরক পদার্থ, বিভিন্ন রকম হতে পারে, কাঁচ, গালা, বায়ু, কাগজ ইত্যাদি, এই সমস্ত পদার্থ রেখে এই পাতদ্বয়ে বা পরিবাহীর মধ্যবর্তী স্থানে কিছু পরিমাণ আধানকে সঞ্চিত করে রাখা হয়। এই আধান সঞ্চিত থাকা মানে কি? তড়িৎ শক্তি আধান রূপে সঞ্চিত হচ্ছে। এই আধান রূপে সঞ্চিত করে রাখার প্রক্রিয়াটাকেই বলা হয় ধারক। তাহলে আমি সংজ্ঞাটাই আরেকবার বলছি। কোন পরিবাহীর মধ্যে অন্তরক পদার্থ স্থাপন করে শক্তি রূপে অর্থাৎ শক্তিকে আধান রূপে সঞ্চিত করে রাখার যান্ত্রিক কৌশলই হলো ধারক। এবার আমরা ধারকত্ব নিয়ে পড়ব। ধারকত্ব কি? ধারকত্ব কোন একটি পরিবাহীর বিভব 1 ভোল্ট পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ আধান প্রয়োজন তাকে বলা হয় ধারকত্ব। আমি ধরে নেই কোন পরিবাহীর বিভব ভি ভোল্ট বৃদ্ধি করতে আধান প্রয়োজন কিউ পরিমাণ। সুতরাং কোন পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে আধান প্রয়োজন কিউ বাই ভি। তাহলে ধারকত্বের সংজ্ঞা থেকে আমরা জানি কোন পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যে পরিমাণ আধান প্রয়োজন তাকেই বলা হয় ওই পরিবাহীর ধারকত্ব। সুতরাং ধারকত্ব ক্যাপাসিটেন্স, সেখান থেকে লিখতে পারি সি সমান সমান কিউ বাই ভি। এটি হলো ধারকত্বের একটি রাশিমালা। এখন আমরা এর এককটা লিখব। এর একক কি? আধানের একক কুলম্ব, বিভবের একক ভোল্ট, বা এটা আসতেছে কুলম্ব পার ভোল্ট সমান, এটাকে বলা হয় ফ্যারাড। যেহেতু ফ্যারাড একটি বড় একক, তাই এই ফ্যারাডকে মাইক্রোফ্যারাডে লেখা হয় 1 মাইক্রোফ্যারাড
সমান সমান 10 টু দ্য পাওয়ার মাইনাস 6 ফ্যারাড। এই মাইক্রোফ্যারাডকে প্রকাশ করা হয়। মাইক্রোফ্যারাড থেকে যখন আমরা ফ্যারাডে হিসাব করব গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য, তখন আমরা 10 টু দ্য পাওয়ার মাইনাস 6 ফ্যারাড হিসাবে ইউজ করব। এই ছিল হলো ধারকত্বের সংজ্ঞা থেকে আমরা পেলাম। এবার আমরা একটা গোলাকার পরিবাহীর ধারকত্ব নির্ণয় করব। গোলাকার পরিবাহীর ধারকত্ব। গোলাকার পরিবাহীর ধারকত্ব। আমরা জানি একটি পরিবাহীর ধারকত্ব C সমান Q বাই V। 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এবার আমরা একটি গোলকের বিভব জানি। গোলকের বিভব কত? গোলকের বিভব V সমান 1/4 পাই ইপসাইলন নট আর Q বাই R। 1/4 পাই ইপসাইলন নট Q বাই R। এটা শূন্য স্থানে। যদি অন্য কোনো মাধ্যম থাকে তাহলে ইপসাইলন নট K। এখন সুতরাং 1 নং হতে পাই, 1 নং হতে এই V এর মানটা যদি বসিয়ে দেই 1 নং সমীকরণে, তাহলে আমরা পাই ধারকত্ব C সমান Q বাই। আমরা এই বিভবের সাথে ম্যাচিং করার জন্য আধানকে ক্যাপিটাল লেটার Q দিয়ে প্রকাশ করলাম। তাহলে এটা আসলো 1/4 পাই ইপসাইলন নট ইনটু Q বাই R। এবার গুণন দিয়ে যদি উল্টিয়ে দেই তাহলে আসলো Q গুণন 4 পাই ইপসাইলন নট R ডিভাইডেড বাই মূলত Q আসে, Q কে Q। অতএব C সমান আমরা লিখতে পারি 4 পাই ইপসাইলন নট R। সুতরাং গোলকের ধারকত্ব নির্ভর করে গোলকের ব্যাসার্ধের উপর। গোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে ধারকত্ব বৃদ্ধি পায়, আর গোলকের ব্যাসার্ধ হ্রাস পেলে ধারকত্ব হ্রাস পায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইবার চলে আসব সমান্তরাল পাত ধারক। তার আগে পড়ব সমান্তরাল পাত ধারক কি। দুটি সমান্তরাল পরিবাহীকে পাশাপাশি স্থাপন করে এদের মাঝে কোনো অন্তরক পদার্থ রেখে আমি দুটি সমান্তরাল পাত নিলাম। একে আহিত করলে ধরলাম এদেরকে আহিত করা হলো, চার্জিত করা হলো, তাহলে পাতদ্বয় চার্জিত হলো। কিছুক্ষণ পর যদি সংযোগকে বিচ্ছিন্ন করে নেওয়া হয় তাহলে পাতদ্বয়ের মধ্যে একটি বিভব পার্থক্যের সৃষ্টি হবে, অর্থাৎ আধান রূপে কিছু শক্তি সঞ্চিত হবে। এই প্রক্রিয়ায় একটি সমান্তরাল পাত ধারক তৈরি করা হয়। অর্থাৎ আমরা সমান্তরাল পাত ধারক কি, তাহলে আমরা বলতে পারি যদি দুটি পরিবাহী পাশাপাশি স্থাপন করে এদের মধ্যবর্তী স্থানকে অন্তরক পদার্থ দ্বারা পূর্ণ করে এর মধ্যে বা যে ধারক প্রস্তুত করা হয় কিংবা শক্তি সঞ্চিত করে রাখার যে কৌশল তৈরি করা হয় তাকে বলা হয় সমান্তরাল পাত ধারক। তাহলে দুটি পাতকে সমান্তরাল স্থাপন করে যে ধারকটা তৈরি হয় এটি হলো মূলত সমান্তরাল পাত ধারক। এবার আমরা এই সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে
ধারকত্ব নির্ণয় করব। আমরা ধরে নেই এই পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি। প্রত্যেকটা পাতের একটি ক্ষেত্রফল আছে, এখান থেকে ধরি বা ধরা যাক প্রতিটি পাতের ক্ষেত্রফল এটা এ, পাতদ্বয়ের দূরত্ব ডি। আচ্ছা, আর পাতদ্বয়ের মধ্যবর্তী যে স্থান আছে, স্থানের তড়িৎ মাধ্যমাঙ্ক বা ভেদন যোগ্যতা, পাতদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের ভেদন যোগ্যতা এপসাইলন ধরে নিলাম। এখন ধরি প্রত্যেকটি পাতে কিছু পরিমাণ আধান জমা আছে, তাহলে প্রতিটি পাতে আধান হবে কিউ পরিমাণ। তাহলে প্রত্যেকটা পাতে কিছু আধান পাবো, আধানটা হলো কিউ পরিমাণ। এখন পাতদ্বয়ের একটি বিভব পার্থক্য পাবো। বিভব পার্থক্য সমান ধরলাম ভি পরিমাণ। এই দুইটা পাতের মধ্যে বিপরীতধর্মী আধান সৃষ্টি হওয়ার জন্য এদের মধ্যে একটা বিভব পার্থক্য পাওয়া যাবে। ধরলাম সেই বিভব পার্থক্য হলো ভি পরিমাণ। তাহলে প্রত্যেক পাতের একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের উপর কিছু আধান আছে, তাহলে একক ক্ষেত্রফলে কি পরিমাণ আধান বিদ্যমান থাকে? যে পরিমাণ আধান বিদ্যমান থাকে তাকে বলা হয় আধান ঘনত্ব। সুতরাং আধান ঘনত্ব লিখতে পারি, প্রতিটি পাতে লিখি, এটি লিখে দিলাম, প্রতিটি পাতে আধান ঘনত্ব কত হয়? আধান ঘনত্ব সিগমা সমান কিউ বাই এ। আচ্ছা, এখন আমরা বের করব হলো ধারকত্ব। ধারকত্ব বের করতে গেলে এখান থেকে বিভবের পরিমাণটা হিসেব করতে হবে। আমরা এখান থেকে দেখি ধনাত্মক পাত থেকে যে পরিমাণ বলরেখা এই মধ্যবর্তী স্থান দিয়ে অতিক্রম করবে, ঠিক ওই পরিমাণ বলরেখায় ঋণাত্মক পাতে গিয়ে মিলিত হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে মধ্যবর্তী স্থানের সর্বত্রই তড়িৎ বলরেখার সংখ্যা সমান, তাই সব জায়গায় মধ্যবর্তী স্থানে তড়িৎ প্রাবল্য সুষম। তাই ধনাত্মক পাত থেকে যে পরিমাণ বলরেখা সৃষ্টি হয় ঋণাত্মক পাতে গিয়ে ওই পরিমাণ বলরেখা মিলিত হয়, নিঃশেষ হয়। তাহলে আমরা এখন তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা থেকে এখান থেকে লিখতে পারি যে তড়িৎ প্রাবল্য মধ্যবর্তী স্থানে তড়িৎ প্রাবল্য কতখানি হবে? ই সমান তড়িৎ প্রাবল্যের সাথে আধান ঘনত্বের একটি সম্পর্ক, সেটি হলো সিগমা বাই ইপসাইলন। আচ্ছা, এখন যদি আমি এখান থেকে বসিয়ে দিই বা সিগমা সমান কিউ বাই এ ভাগ ইপসাইলন সমান সমান গুণন দিয়ে উল্টিয়ে দিলে কি হবে? কিউ বাই এ ইপসাইলন। আমরা আবার বিভব সমান জানি, আবার বিভব ভি সমান সমান ই প্রাবল্য গুণন ডি সমান সমান ই পেলাম কিউ, এটা ডি বাই এ ইপসাইলন। সুতরাং এই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব
সুতরাং ধারকত্ব হবে C সমান Q বাই V, বা C সমান Q ভাগ V সমান QD ডিভাইডেড বাই A এপসাইলন। গুণন দিয়ে উল্টিয়ে দিলাম, বা C সমান Q গুণন A এপসাইলন ভাগ QD। অতএব C সমান A এপসাইলন বা D। এটি হলো সমান্তরাল পাত ধারকের ধারকত্বের সমীকরণ। অর্থাৎ সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ভর করে প্রতিটি পাতের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর এবং পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপর, সেই সাথে মাধ্যমে ভেদনযোগ্যতার উপর। এবার যে কোনো মাধ্যমে এটি ছিল, এবার শূন্যস্থানে এই যে কোনো মাধ্যমকে আমরা এইভাবে লিখতে পারি C সমান A এপসাইলন নট K ডিভাইডেড বাই D। এবার শূন্যস্থানের সাপেক্ষে যে কোনো মাধ্যমে, শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে K এর মান হয় 1 হলে এখানে যদি 1 বসিয়ে দেই তাহলে আসে C সমান A এপসাইলন নট বাই D। এটি শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে দুটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। এবার আমরা চলে আসব, যদি এই মধ্যবর্তী স্থানে অন্য কোন ডাইইলেকট্রিক ফলক বা পরাবৈদ্যুতিক মাধ্যমযুক্ত ফলক থাকে, তাহলে এই ধারকের ধারকত্বটি হবে C সমান সমান A এপসাইলন নট ডিভাইডেড বাই D। এটি হলো D মাইনাস T ইনটু 1 মাইনাস 1 বাই K। যদি এই মধ্যবর্তী স্থানে অন্য কোনো ডাইইলেকট্রিক ফলক যুক্ত থাকে, তাহলে আমাদের ধারকের ধারকত্বটা হবে এই পরিমাণ। এবার আমরা পরবর্তীতে আরো কয়েকটি বিষয় থাকবে ধারকের। একটি হলো তুল্য ধারকত্ব। আমরা তুল্য ধারকত্বের দুটি বিষয় দেখব। তার মধ্যে একটি হলো শ্রেণী সংযোগ আর একটি হলো সমান্তরাল সংযোগ। আমরা ধারককে দুটি ভাগে সংযুক্ত করতে পারি, একটি হলো শ্রেণী সংযোগ আর অন্যটি হলো সমান্তরাল সংযোগ। আমি দুটি সংযোগ নিয়ে হালকা একটু আলোচনা করব এবং পরবর্তী লেকচারে আমরা ধারকের সংযোগ ব্যবস্থা এবং সেই সাথে ধারকের সঞ্চিত শক্তির পরিমাণে রাশিমালা হিসেব করব। সেই সাথে আরো পরবর্তী লেকচারে যে বিষয়গুলো থাকবে তার মধ্যে থাকবে গাউসের সূত্র। তা আমি প্রথমে একটু ধারণা দেই ধারকের শ্রেণী সংযোগ এবং সমান্তরাল সংযোগটা কি। কতগুলো ধারককে যদি পরপর যুক্ত করি, তা অর্থাৎ প্রথমটির শেষ প্রান্ত দ্বিতীয়টির প্রথম প্রান্তের সাথে, দ্বিতীয়টির শেষ প্রান্ত তৃতীয়টির প্রথম প্রান্তের সাথে, এইভাবে পর্যায়ক্রমে যুক্ত করলে যে সংযোগ পাওয়া যায় এটি হলো শ্রেণী সংযোগ। আর কতগুলো ধারকের এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্ত অন্য একটি সাধারণ বিন্দুতে যদি যুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় সমান্তরাল সংযোগ। তা আমরা শ্রেণী সংযোগ এবং সমান্তরাল সংযোগের কিছু রাশিমালা দেখে নেই। শ্রেণী সংযোগ, ধারকের শ্রেণী সংযোগ। আমি এখানে তিনটি ধারক দিলাম, ধারকের প্রতীকে এই দুটি দাগ
সমান সমান হয় আর এটা হলো কোষ প্লাস মাইনাস। এই ধারকের ধারকত্ব C1 C2 C3। এইখানে এই ধারকের বিভব পার্থক্য V1, এই ধারকের বিভব পার্থক্য V2, এই ধারকের বিভব পার্থক্য V3। তাহলে V1 V2 V3 তিনটি বিভব পার্থক্য আছে। শ্রেণীতে যুক্ত হলে বিভব পার্থক্যগুলো ভিন্ন ভিন্ন হয়, সমান্তরালে যুক্ত হলে বিভব পার্থক্য একই হয়। ধরলাম এখান থেকে কিউ পরিমাণ আধান প্রবাহ শুরু হলো, এর মধ্য দিয়ে কিউ আধান যাবে, এর মধ্য দিয়েও কিউ, এর মধ্য দিয়েও কিউ। প্রতি ক্ষেত্রে সমপরিমাণ আধান প্রবাহিত হবে। তাহলে প্রথম ধারকের ক্ষেত্রে আমরা লিখতে পারি ধারকত্ব C1 সমান Q বাই V1, অতএব V1 সমান সমান Q বাই C1। একইভাবে দ্বিতীয় ধারকের ক্ষেত্রে লিখতে পারি V2 সমান Q বাই C2। তৃতীয় ধারকের ক্ষেত্রে লিখতে পারি V3 সমান Q বাই C3। এবার যদি সবগুলো ধারকের পরিবর্তে একটি মাত্র ধারক ব্যবহার করি যাতে বর্তনীর প্রবাহ আধানের পরিমাণ, মোট আধানের পরিমাণ এবং বিভব অপরিবর্তিত থাকে, তাহলে সেই একটি মাত্র ধারককে বলা হবে তুল্য ধারকত্ব। তাহলে এবার যদি আমরা সার্কিটে এরকম ব্যবহার করি, একটি মাত্র ধারক ব্যবহার করলাম তিনটার পরিবর্তে, যার নাম CS। তাহলে আধান কিউ পরিমাণ প্রবাহিত হবে, মোট বিভব হবে দুই প্রান্তে ভি। সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি এই সমীকরণ অনুযায়ী ভি সমান সমান কিউ বাই সিএস। এখন আমরা এটা লিখতে পারি মোট বিভব কতখানি হবে, প্রত্যেকটি ধারকের বিভবের সমষ্টির সমান। এই বর্তনীতে তিনটি বিভবকে যুক্ত করলে এই বর্তনীর মোট বিভব পাওয়া যাবে। এখন মোট বিভব V সমান Q বাই CS, আর এটা হলো Q বাই C1 প্লাস Q বাই C2 প্লাস Q বাই C3। উভয় পক্ষে Q দিয়ে ভাগ করলে আমাদের দাঁড়ায় বাই CS সমান 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। কতগুলো ধারককে শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্বের সমীকরণ হবে 1 বাই CS সমান 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। এই ক্ষেত্রে কি হয়, শ্রেণীতে যুক্ত করলে ধারকত্ব হ্রাস পায়। এবার আমরা ধারকের সমান্তরাল সংযোগ দেখব। সমান্তরাল সংযোগ, এবার যদি কতগুলো ধারককে আমি নেই, এবার আমি তিনটি ধারক নিলাম যাদের ধারকত্ব C1 C2 C3, প্রত্যেকের বিভব পার্থক্য V। যেহেতু একই বিন্দুতে সমান্তরালে যুক্ত আছে তাহলে বিভব পার্থক্য হবে V। এবার এখান থেকে Q পরিমাণ আধান সঞ্চালিত হয়ে এর মধ্যে দিয়ে গেল Q1 Q2 Q3, তিনটি পথে বিভক্ত হলো। এখন যদি আমরা লিখি প্রথম ধারকের ক্ষেত্রে এখন যদি আমরা এইভাবে লিখি যে প্রথম ধারকের ক্ষেত্রে C1 সমান Q1 বাই V, সুতরাং Q1 সমান সমান C1V
দ্বিতীয় ধারকের ক্ষেত্রে লিখতে পারি Q2 সমান C2V, তৃতীয় ধারকের ক্ষেত্রে লিখতে পারি Q3 সমান সমান C3V। এবার সবগুলো ধারকের পরিবর্তে যদি একটি তুল্য ধারক ব্যবহার করি যাদের তুল্য ধারকত্ব Cp, তাহলে বিভব পার্থক্য এবং আধানের মোট পরিমাণের কোনো পরিবর্তন না হয়, তখন আমরা লিখতে পারবো Q সমান সমান CpV। এখন আধানের নিত্যতা সূত্র অনুযায়ী জানি যে আধানের সৃষ্টি বা ধ্বংস নাই, অর্থাৎ মোট আধান তিনটি ভাগে ভাগ হয়েছে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি Q সমান Q1 প্লাস Q2 প্লাস Q3। এবার Q সমান সমান CpV সমান Q1 সমান সমান C1V প্লাস C2V প্লাস C3V। উভয় পক্ষে V দিয়ে ভাগ করলে আসছে Cp সমান C1 প্লাস C2 প্লাস C3। অর্থাৎ সমান্তরালে যুক্ত করলে মোট ধারকত্ব অর্থাৎ তুল্য ধারকত্ব বৃদ্ধি পায়। আমরা রোধের সূত্রগুলো যে পড়ে এসেছি এসএসসি লেভেলে, সেইখানে আজ রোধের সূত্রগুলোর উল্টোটাই হবে ধারকেরটা। অর্থাৎ রোধের সূত্র যখন ছিল 1/Rp, এখানে আমার হয়ে গেছে শুধু Cp। রোধের সূত্র যখন ছিল Rs, আমাদের সেটা হয়ে গেছে Cs। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শেষ করব। আগামী লেকচারে আমরা পরবর্তী টপিকস গুলো, বিশেষ করে ধারকের সঞ্চিত শক্তি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং পাঠ্য বইটা ভালো করে পড়ে এই বিষয়গুলো ভালোভাবে যাচাই করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।